আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে অনেক কথাগুলো বলেন, যে কথাগুলোর খুব একটা অর্থ খুঁজে পায় না। যেমন অতি সাম্প্রতিক তিনি একটা কথা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ অবস্থার মধ্যে আছে। যুদ্ধ প্রতিপক্ষকে, যুদ্ধের জন্য একটা প্রতিপক্ষ লাগে। বাংলাদেশ কি নিজেদের মধ্যে যুদ্ধ হচ্ছে, নাকি বাংলাদেশ অন্য কোনো পরাশক্তির সাথে যুদ্ধ করছে? যুদ্ধ নিজেরা যুদ্ধ করলে সেখানে যুদ্ধটা কিভাবে হয়েছে, আর যদি পরাশক্তির সাথে যুদ্ধ হয় সেটাই বা কিভাবে হয়েছে? এখন আমরা এই সরকার আসার পর একটা জিনিস দেখতে পাই, যে ভারতের সাথে মোটামুটি একটা যুদ্ধ অবস্থার মতো জিনিস তারা মোটামুটি অ্যাটলিস্ট কথাবার্তায় সেটা দেখিয়েছে, যে 7 সিস্টার্স, তারপরে আমদানি রপ্তানি বাণিজ্য, তারপরে বাংলাদেশের করিডোর, তারপরে আমাদের যেই শিলিগুড়ি করিডোর যেটা আছে, চিকেন নেক, তারপরে কলকাতা দখল করে নেওয়া, এরকম নানা রকমের কথাবার্তা তো তারা বলেছে। এবং আমরা তার ফল হিসেবে দেখতে পেয়েছি যে বাংলাদেশের পর্বত চট্টগ্রামে নানা রকমের উপজাতি সংঘর্ষ হয়েছে। তারপর আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল পুরোটাই বন্যায় বিধ্বস্ত হয়ে 1 মাস ধরে পানির নিচে ছিল। বাংলাদেশের মোটামুটি দ্রব্যমূল্য, নানা রকমের শাকসবজির দ্রব্যমূল্য, তারপরে ডিমের দাম, কৃষকের সম্পদহানি, মোটামুটি খুব খারাপ অবস্থা। এবং আলটিমেটলি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যায়। এখন আমরা দেখতে পেয়েছি তুলসী গাবার্ড একটা কথা বলেছে, যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি আছে, এবং সেটা নিয়ে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প তারা উদ্বিগ্ন। এবং সেটার পরিপ্রেক্ষিতে আমাদের ডক্টর ইউনূস একটা স্টেটমেন্ট জারি করেছে, যে স্টেটমেন্টে তারা দাবি করেছে যে যা বলেছে সেটা সর্বৈবভাবে মিথ্যা। সো আমরা যে কথাটা বলেছি, তারপরে আমাদের দেখতে পেয়েছি যে সিনেটর বাংলাদেশে সফর করেছে, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে যে ইনফরমেশনগুলো আমেরিকাতে গিয়েছে, সেই ইনফরমেশনগুলোর মধ্যে ভুল আছে। মানে সিনেটরকে আমাদের বাংলাদেশ থেকে যা বোঝানো হয়েছে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, তাহলে বাংলাদেশ থেকে কিছু ইনফরমেশন আমেরিকাতে গিয়েছে, সেটাই বোঝা যাচ্ছে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, বাংলাদেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, বাংলাদেশ যুদ্ধটা কার সাথে করছে? স্বাভাবিক, যে কোনো দেশেরই কি থাকে, মানে যে কোনো দেশের যে সিকিউরিটি ফোর্স যারা থাকে, অথবা ডিফেন্স ফোর্স যারা থাকে, তারা হচ্ছে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। তারা বাংলাদেশের অথবা যে কোনো দেশের যে থ্রেটগুলো আছে সেগুলোকে তারা মিনিমাইজ করে। যেমন বাংলাদেশের আছে বাংলাদেশ সেনাবাহিনী। সো বাংলাদেশ সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করছে? আমি তো দেখতে পাই না। বাংলাদেশ সেনাবাহিনী বরং সারা পৃথিবীর সাথে কোলাবোরেশন রাখছে, তারা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যেটা বলেছে, সেটা কি বলেছে, যে বাংলাদেশের ইন হাউস, বাংলাদেশিরা নিজেরা কী করছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা হুমকির মুখোমুখি দাঁড় করাচ্ছে। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা যে যুদ্ধ অবস্থার কথা বলছেন এবং সেনা প্রধান যে কথাটা বলছেন, দুইটা কথাকে আমরা যদি মিলায় ঝুলায় নিই, তাহলে আমরা দেখতে পাই যে সব কিছু যুদ্ধ অবস্থা যদি বাংলাদেশের থেকে থাকেও, সেটা কারা তৈরি করছে? কিছু লোকজন তৈরি করছে, কিছু স্বার্থবাদী লোকজন তৈরি করছে, এবং সরকারে যারা আছে, যারা মপতন্ত্র তৈরি করছে, তারাই তৈরি করছে। আপনারা কি এটার সাথে ডিসএগ্রি করবেন? যদি ডিসএগ্রি করে থাকেন, তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর বাংলাদেশে যদি যুদ্ধ অবস্থা বিরাজ করে থাকে, সেই যুদ্ধ অবস্থা এখন স্থিতিশীলতার পথে নিয়ে যেতে হবে, এবং নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী আছে, বাংলাদেশের সরকার আছে। যদি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকার মপতন্ত্র প্রতিষ্ঠা করে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখন বাইরে যে শক্তিগুলো আছে, যারা এরকম অস্থিতিশীল পরিস্থিতি দেখতে চায় না, তারা কি করবে? তারা বাংলাদেশের উপর একটা ফোর্স প্রয়োগ করবে। এবং তারা কারা আছে? তারা হচ্ছে আরাকান আছে, তারা হচ্ছে ভারত আছে, তারা ওইদিকে কি আছে? আমেরিকা আছে। এছাড়া কি অন্য কেউ আছে? বাংলাদেশের সাথে স্বার্থ দেনা নেয়া খুব কাছাকাছি বর্ডার যারা আছে, তারা তো এরাই বেসিক্যালি মেজর প্লেয়ার। এবং ওয়ার্ল্ড যে জিও পলিটিক্স আছে, সেখানে এরাই মেজর প্লেয়ার। চায়না আছে, কিন্তু চায়না তেমন করে প্লে করে না। চায়না বিজনেস নিয়ে তারা খুশি, তারা বিজনেসে ডমিনেট করতে চায়। আর চায়না তো চারদিকে কে? আমেরিকা বেস দিয়ে চায়নাকে ঘিরে ফেলেছে, চায়না বের হওয়ার কোনো রাস্তা নাই। সো চায়না ওয়ার্ল্ড ডমিনেশন করতে পারবে, সেখানে চান্সটা খুবই অল্প, ঠিক আছে? যদি না কি বলবো, তারা নিজেরা
অথবা তারা যেই সমস্ত জায়গাগুলোতে তারা হেল্প করছে সেই সমস্ত জায়গাগুলোতে তারা নতুন করে তাদের একটা উপনিবেশের মতো তৈরি করতে পারে। যেমন চায়না হচ্ছে মনে করেন একটা হয়তো বেজ, এখন চায়নার আরও কিছু বেজ আছে যে সমস্ত দেশগুলোতে তারা কী করছে, বিনিয়োগ করছে। এখন মেইনল্যান্ড চায়নাকে ইউএসএ যেভাবে ঘিরে ফেলেছে, সুতরাং মেইনল্যান্ড চায়না থেকে পৃথিবীতে ডমিনেট করার মতো কিছু তাদের নাই। তাদেরকে এখন যেটা করতে হবে, ইউরোপে গিয়ে উপনিবেশ স্থাপন করতে হবে, আফ্রিকাতে গিয়ে উপনিবেশ স্থাপন করতে হবে, আমেরিকাতে গিয়ে করতে হবে। কিন্তু আমেরিকা তো তার কালেকটিভ মেজারগুলো নিচ্ছে। সো আমরা দেখতে পাই চায়নার সামনে খুব বেশি যে ব্রাইট ফিউচার আছে সেটা বলা যাবে না। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন যুদ্ধ অবস্থার মধ্যে আছে, এখন তার প্রতিপক্ষটাকে আমরা সেটাই বুঝতে পারিনি। তার কথাগুলো অনেক কিছুই তিনি এমনভাবে কথা বলেন, বয়স হয়েছে 85 বছর বয়স, অনেক কিছু কাজ করবে না, সেটাই স্বাভাবিক। সো কমেন্টে জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।